আসসালামু আলাইকুম। নিহিলে আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। একটু জোরে বলতে হবে কারণ আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে ভালো? আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এর আগে কিছুদিন আগে যুক্ত হয়েছিলাম। তখন বলেছিলাম আর কি যে উম, মনে আছে কিনা আমি জানি না আপনার। আহ, মনে নাই ভাই, কারণ অনেক মানুষের সাথে তো আলোচনা হয়, কথা হয়, আমি তো ভুলে যাই। তো মনে রাখা একটু কঠিন। যদি একটু বলতেন কি বিষয়ে কথা হয়েছিল। ওই যে উম্মে কিরফার বিষয়ে কথা হয়েছিল, যে উম্মে কিরফার ঘটনাটা নিয়ে কথা বললাম, দেখালেন যে আচ্ছা, উম্মে কিরফাকে নিয়েও আমি অনেক মানুষের সাথে কথা বলেছি। এখন আপনি যে কে, এটা তো ভাই বোঝা আচ্ছা কঠিন। যাই হোক, ওটা আচ্ছা, বাদ দেন। সমস্যা নেই আপনি ভাই। আমি আপনি যদি নতুন কিছু হ্যাঁ বলতে হ্যাঁ, চান তাহলে বলেন। নতুন কিছু বলার ই হচ্ছে হলো যে ভাই, মানে একটা বিষয় আর কি। আমিও আসলে ধর্ম ত্যাগ করে ফেলছি, এখন আর ইসলামে নাই। এবং আপনাদের কারণে এটা হয়েছে মূলত। যাই হোক, আহ, যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের লাইভে আমি দেখি যে মোমেনরা এসে কিছু ওই যে বিশেষ করে অজাচার আর কি, ইনসেস্টাস সম্পর্ক নিয়ে আর কি তারা বেশি করে আঘাত করার চেষ্টা করে বা এই কোশ্চেন গুলা তোলার চেষ্টা করে। ঠিক আছে? তো তখন মানে মোরালিটির বিষয়গুলো চলে আসে। তো বিষয়টা হচ্ছে যে মানুষ তো মানে ধর্মের আগেই সমাজ গঠন করছে, বা ইভলিউশন যদি আমরা দেখি যে 20 লক্ষ বছর, 28 লক্ষ, 30 লক্ষ বছর, ওই সময় দেখা গেছে যে এক ধরনের সমাজ ছিল, যে যখন আমরা মানুষ হইনি তখনও সমাজ ছিল। তো এখন এসে তারা মানে তারা আসলে কেন এরকম চিন্তা করে যে আহ, মানে এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে মোরালিটির বিষয়গুলো সমাজের সাথে অনেক সময় রিলেটেড। এই বিষয়গুলো আপনারা একটু বলতে পারেন যে আমরা সমাজে সবাই মিলে একসাথে থাকার জন্য ভালো মন্দ ডিসাইড করি। তো এটা ভালো-মন্দ তো ডিসাইড করি, কিন্তু কিন্তু যদি মানে যারা এই অজাচারের বিষয়টা নিয়ে আসে, দেখেন ভাই, বা যারা এই অজাচারের বিষয়টা নিয়ে আসে, তাদের ধর্মটা কি বলে? তাদের তো আদম হাওয়ার থেকে তো তারা আসছে, তাই না ভাই? হুম হুম হুম। আদম হাওয়া থেকে আদম হাওয়ার বাচ্চা-কাচ্চারা কারে বিয়ে করছে একটু বলেন তো? না না, তা তো অবশ্যই ভাই, এগুলো তো মানে বোঝাই যায় যে কিভাবে কি হয়েছে। তা আমি তো একটু আমার বলেন, আসলে একটু বলেন আদম হাওয়ার, আপনি বলেন, মুখেই বলেন। আদম অবশ্যই হাওয়ার অবশ্যই ছেলেরা সিবলিং কারে সিবলিং বিয়ে ম্যারেজ করছে? ছিল, হ্যাঁ আরে সিবলিং আরে ম্যারেজ আর ছিল তো বা মানে এলিয়েন তো বিয়ে করে নাই, তাই না? এলিয়েনরা তো হুম হুম এলিয়েনের সাথে তো বিয়ে করে নাই। হুম নিজের হুম ভাই বোনরা হুম করছে নাকি? তাহলে তাদের হুম হুম ধর্মগ্রন্থের, তাদের মানে মানব জাতির সূচনা হইছে তার দ্বারা, যেটা দাবি করতেছে মানব জাতির সূচনাই হইছে এটার মাধ্যমে। এবং সেই সময়ে হুম তাদের আল্লাহ সেই জিনিসটাকে অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ না করলে তো হইতো না, তাই না? তা হুম হুম আদমের তো যে বাচ্চা-কাচ্চারা ছিল সেই সময় তো আল্লাহর সাথে সরাসরি ডিরেক্ট ইয়াই ছিল আদমের। তাহলে আল্লাহও সেই জিনিসটাকে অ্যাপ্রুভ করছে এবং কোরআনের আয়াতেও এই জিনিসটা বলা আছে যে ওই যে কথাবার্তা বলতো, এই যে কোরবানি চাইছিল, সেই সময় কোরআন হাদিসে এই জিনিসগুলো আছে। তার মানে হচ্ছে আল্লাহ জিনিসটা জানতো এবং অ্যাপ্রুভ করছে। তার মানে আল্লাহ সেই সময় জিনিসটাকে অ্যাপ্রুভ করছে, আবার কিছুদিন পরে সেই জিনিসটাকে সে নিষিদ্ধ করছে। তার মানে সেই সময় তাদের কাছে জিনিসটা, এখন যদি আবার যদি আল্লাহ পাক বলে যে আচ্ছা তোমরা মায়ের সাথে বোনের সাথে করতে পারো, তাহলে তো তাদের কাছে আবার সেটা হালাল হয়ে যাবে, তাই না? তখন তো তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আল্লাহ যেটা বলতেছে সেটাই তাদের কাছে হালাল, সেটাই তাদের কাছে হারাম। এইখানে তো মোরালের কিছু তাদের কাছে নাই। কারণ তারা হচ্ছে কি শুধুমাত্র নির্দেশনা ফলো করতেছে। যেটা আল্লাহ কইলে এটা হালাল হয়ে যায়, আবার কয়দিন পরে যেটা নিষেধ করে দিলে এটা হারাম হয়ে যায়। এইটা যদি কোনো কিছুর কারো মোরাল স্ট্যান্ডার্ড হয়, তাহলে তারা মোরালিটির আলোচনাতেই তো আসতে পারে না, তাই না? না, এটা তো অবশ্যই ভাই, এটা আপনার পয়েন্টটা ঠিক আছে, কিন্তু স্যাম আর হ্যারিসের, আপনি ২ তো ভাই নম্বর স্যাম ২ হ্যারিসের নম্বর লেখাও বিষয় দিচ্ছেন আমি দেখলাম। ২ নম্বর বিষয় হচ্ছে যে এই যদি প্রাপ্তবয়স্ক ২ জন মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে নিজ সম্মতিতে যদি যৌন সম্পর্ক করে, সেখানে যদি সে আমার ইসের ভিতরে যদি সে না হয়, আমার গণ্ডির ভিতরে যদি সে না হয়, তাহলে তো সেখানে আমার মানে বাধা দেওয়ার মতো কোনো স্কোপ তো সেখানে নাই, তাই না? না, আমি বাধা দেওয়ার কথা বলছি না ভাই, বিষয়টা হচ্ছে হলো যে মানে আমরা যখন সমাজে বাস করি তখন কিছু জিনিসকে আমরা পছন্দ করি না, মানে কিছু না, না। জিনিসকে মানে এটা সমাজে সমাজের কমপ্লেক্সিটি তৈরি করে। সমাজে কে কি পছন্দ করে সেটা তো সাবজেক্টিভ ওপিনিয়ন। এটা তো হ্যাঁ কোনো হ্যাঁ, তা তো অবজেক্টিভ অবশ্যই ভাই। প্রুফ না। এটা তো কোনো যুক্তি হ্যাঁ, না যে সমাজের সবাই এটা পছন্দ করে, সমাজের সবাই লাল শার্ট পড়তে পছন্দ করে, এখন আমারও লাল শার্ট পড়তে হবে। এইটাও না কিভাবে না, যুক্তি হয়? এটা তো আপনি বুঝতে যেটা পারছি এটা দিচ্ছেন সেটা একটা ওপিনিয়ন দিচ্ছেন, কিন্তু এটা তো যুক্তি না। হ্যাঁ হ্যাঁ। না, এখানে ভাই আমি আমি দুটো জিনিস একটু বলতে চাচ্ছি যে স্যাম হ্যারিসের একটা লজিক আছে, মানে স্যাম হ্যারিস, আপনি স্যাম হ্যারিসের লেখাও দিচ্ছেন আমি দেখলাম আপনার সংসদ.com-এ। তো সে বলতেছে যে মানে মোমেনরা আর কি যেটা প্রমাণ করার চেষ্টা করে যে বিজ্ঞান মোরালিটির প্রশ্নে বিজ্ঞান কোনো অ্যান্সার দিতে পারে না, কিন্তু স্যাম হ্যারিস তো বলতেছে যে না, বিজ্ঞান মোরালিটির ক্ষেত্রে অনেক সময় সেও অ্যান্সার দিতে পারে। যে মানুষের সাইকোলজির সাথে বিজ্ঞান রিলেটেড, মানুষের ভালো থাকার সাথে বিজ্ঞান রিলেটেড, কমিউনাল লিভিং এর সাথে বিজ্ঞান রিলেটেড। মানে আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন ভাই ভাই? হ্যাঁ, এখানে মানে মানে স্যাম হ্যারিসের যে কথার ভিতরে যেই
মূল বক্তব্যটা সেটা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে বিজ্ঞান তো নিজস্ব কিছু বলে না আমাদেরকে বা নিজস্ব কিছু জানায় না আমাদেরকে। বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা ইনফরমেশনের সত্যতা যাচাই করতে পারি। কোন কিছুর কোন দাবি বা কোন একটা কিছু না, তা তো সেটা অবশ্যই, তা তো সত্য অবশ্যই। কি সত্য না সেই জিনিসটা যাচাই করতে পারি। এবং এই সত্য, এই যুক্তি, এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে আমাদের মোরাল স্ট্যান্ডার্ডটা বিল্ড করে। সেটার ভিত্তি হিসেবে কাজ করে। সেই সত্য জানার পরে আমরা সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই জিনিসটা, কিন্তু বিজ্ঞান আমাদেরকে সরাসরি কোনো মোরাল দেয় না যে এটা মোরাল নাকি হ্যাঁ, এটা হ্যাঁ। ইমোরাল। এই বিষয়ে বিজ্ঞানের কোনো বক্তব্য থাকার কথাও না। কারণ বিজ্ঞানের এটা না, সেক্টরি। এখন এখন ভাই আপনি যদি সাইকোলজিক্যাল ইস্যু গুলো আনেন, যে মানুষের মধ্যে যে ইনসিকিউরিটি আছে, বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল বিষয় আছে, মানুষ যে সমাজে বসবাস করে, তো এগুলো তো বিজ্ঞানের কোনো না কোনো ভাবে অ্যাড্রেস করা সম্ভব। মানে আপনি তো মানে মানে মানুষের যে একসাথে থাকতে গেলে যে সেখানে একটা ওয়েলফেয়ার সিস্টেম লাগবে বা ওয়েলফেয়ার সোসাইটি লাগবে, ঠিক আছে, কিছু হয়তো বা ইনপুট রুলস লাগবে, সেটা কিন্তু না, না, বিজ্ঞান তাহলে তো যতবার আপনাকে অস্বীকার করে। দেখাইতে হবে। তাহলে তো আপনার দেখাইতে হবে যে এই জিনিসটা যে খারাপ, এই জিনিসটা যে ইমোরাল, এটার সপক্ষে একটা যুক্তি দেখাইতে হবে তো না, আপনার, তাই না? আসলে ভাই মোরালিটি কনসেপ্টটা তো আসে হলো যে সমাজে যখন আমরা বসবাস করি তখন আবারও সেই মোরালিটির আবার বিষয়গুলো। ভাই আবারও সেই সমাজে বসবাস করি। একই জিনিস বারবার ঘুরায় ফিরায় কেন বলতেছেন আচ্ছা, বুঝতেছি আচ্ছা, না। সরি ভাই, আমি তো সরি বললাম সরি যে ভাই, আমি সমাজে কে কি বসবাস করে বা সমাজের মানুষ কি ভাবে সেটার সাথে মোরালিটির কোনো সম্পর্ক নাই। সেটা আমি বারবার আপনাকে ধরায় দিচ্ছি। আবারও আপনি ঘুরায় ফিরায় কি আচ্ছা, যে আচ্ছা, ঠিক সমাজে আছে, আমি বসবাস হয়তো করি কেন? বুঝতে ভুল করছি ভাই। ভাই আরেকটা জিনিস হচ্ছে হলো যে না, আপনি আপনাকে কি যেটা ওই জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি একটু আমার স্পেসিফিক পয়েন্টের স্পেসিফিক উত্তরটা দেন। যদি ২ জন হুম, প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় সম্মতিতে যদি তারা যৌন সম্পর্ক করে এবং তাতে যদি কোনো বাচ্চা-কাচ্চা জন্ম না হয়, তারা জাস্ট সেট আ সে আস মানে প্লেজার এর জন্য তারা এই কাজটা করল। তাতে এটা ইমোরাল কেন? সেটা আমাকে একটু যুক্তি দিয়ে বলেন। উম, সেটা ইমোরাল কেন? সেটা ইমোরাল কেন আসলে এটা যুক্তি দেওয়া, উম, আমি আহ, উম, আহ, যদি না জানি তাহলে হয়তো বা মানে যখন আমরা কি বলবো, কিছু জিনিস থাকে যেগুলো আসলে আহ, আচ্ছা, এটা যে খারাপ লাগার ইমোরাল সুযোগ এটা নেই। তো আপনি জানেন। এটা ইমোরাল এটা তো আপনি নিশ্চিত নাকি? মানে অজাচারের ক্ষেত্রে তো অবশ্যই ইমোরাল মনে হয় আমার কাছে আরকি। আচ্ছা, এটা আমি ইমোরাল আমি মনে হয়, মনে করি কিন্তু এটা কেন ইমোরাল এটা আপনি জানেন না নাকি? ইমোরাল মনে হয় কারণ হচ্ছে হলো যে আমরা তো সমাজে বসবাস করি, কিছু সম্পর্ক থাকে যেগুলো আবারও, আসলে আবারও সেই সমাজে আমি যুক্তি চেয়েছিলাম। সমাজে বসবাস করি এটা তো কোনো যুক্তি না ভাই। বারবার বলতেছি ভাই সমাজে বসবাস করি, সমাজে ভাই বিভিন্ন সমাজ তো বিভিন্ন রকম। মনে করেন আপনি যদি ৩০০ বছর আগে ভারতের সমাজে জন্ম নিতেন, সেখানে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সমাজের সবাই মানুষ মেয়েদের মেয়েদের জামাই মরে গেলে মেরে চিতায় তুলে দিত। এটা ছিল কিন্তু সমাজের এটা তো নিয়ম। এখন সমাজে ওয়েলফেয়ার বসবাস ছিল করি। না। হ্যাঁ? এটা তো কি? ভালো মানে ওয়েলফেয়ার ছিল না ভাই। আরে এটা ওয়েলফেয়ার না কেন? এটা তো তারা মনে করত যে এটা সমাজে তো আমরা বসবাস করি। সমাজে তো আমরা যেহেতু বসবাস করি, এই যে আপনি যে কথাগুলো বলছেন, সমাজে তো ভাই আমরা সমাজে বসবাস করি। সমাজে সবাই তো এটাকে ভালো জিনিস বলে মনে করে। আমরা তাহলে করব না? আমরা একটা মেয়েকে জামাই মরে গেলে চিতায় তুলে দিব না? এটা তো অবশ্যই দিব ভাই। কেন দিব না? এটা তো সমাজের সবাই মিলে তো এই সমাজের বেশিরভাগ মানুষ তো তখন এটাই বিশ্বাস করত। এটা একটা মোরাল কাজ, এটা একটা ধর্মের কাজ বলে এটা মনে আমি ভাই করত। বিশ্বাসের জন্য বলতেছি না। আমি বলতেছি যে এটা তো একটা মানুষকে আমি মেরে ফেলতেছি। ঠিক আছে? মানুষকে এই মেরে পয়েন্ট অফ ফেলতেছি ভিউ। নাকি মেরে ফেলতেছি না সেটা তো ভিন্ন বিষয়। এই সমাজের বেশিরভাগ মানুষ তো সেই জিনিসটা মনে করত যে এটা একটা মোরাল কাজ, তাই না? হ্যাঁ, মনে করতে মোরাল কাজ। হ্যাঁ, রাইট। সমাজের তাহলে সমাজটাকে যুক্তি হিসেবে কেন ব্যবহার করতেছেন? না, সমাজে আমি বসবাস আমি করি, এই কথাটা আপনি এই পর্যন্ত কমপক্ষে হলে ১০ বার বলছেন। তাহলে সমাজে বসবাস করি এই জিনিসটা কিভাবে একটা যুক্তি হইতে পারে? যে সমাজের সবাই তো এটা মনে করতেছে, সবার সমাজে এটা অ্যাকসেপ্টেড না। এই সমাজটা, সমাজের কোনো একটা সমাজের মানুষের কোনো বক্তব্য, ভাই মোরালিটির সাথে তো ডেমোক্রেসিরও কোনো সম্পর্ক নাই। যে সমাজের বেশিরভাগ মানুষ যদি এটারে হ্যাঁ বলে, তাহলে এটা হ্যাঁ, আর বেশিরভাগ মানুষ এটা ইমোরাল বললে না, সেটা ইমোরাল। তা তো এটা না তো। অবশ্যই। না, তাহলে ভাই সমাজে আমি বসবাস করি এটা বারবার বলার আপনার ইয়াটা কি? দরকারটা কি? এই যখন আমরা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই। এটা আমি আপনার এটা কাছে যুক্তি চাইলাম, বারবার আপনি ঘুরায় ফিরে একই সমাজে বসবাস করি। এই যে এরপরে আপনাকে আবারও বলছি, আপনি যুক্তি দেন। আর একবারও সমাজে বসবাস করি এই কথাটা বলবেন না। বলেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আসলে যুক্তি তো ওইভাবে বলতে মানে আমার কাছে কোনো যুক্তি আসতেছে না আসলে। মানে শুধুমাত্র প্লেজারের জন্য যদি কেউ পার্সোনালি করে, তো এটাকে আসলে আ আ খারাপ কেন বলবো? এটা বলাটা আসলে একটু টাফ। কয়েকটা যুক্তি আপনি দিতে পারেন, কয়েকটা যুক্তি দিতে পারেন যে দেখেন সবসময় তো প্রোটেকশন এ কাজ হয় না। যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা জন্ম নিয়ে নিতে পারে এবং এই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত বাচ্চা জন্ম নেয় সে সমস্ত বাচ্চার প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে যারা হচ্ছে গিয়ে যুক্তিবাদী তারা সবসময় এই যে ক্লোজ রিলেশনশিপ যাদের হয়, রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের সাথে এই ধরনের যৌন সম্পর্কের বিরুদ্ধে থাকে। এমনকি ইসলামের যে চাচাতো ভাই বোনের বিয়ে আছে,
খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন নাস্তিকরা এইটারও বিরোধিতা করে। নাস্তিকরা বলে যে এটাও করা উচিত না। এটা করলে যে পরবর্তী প্রজন্ম যে জন্ম নিবে সেই পরবর্তী প্রজন্মের বাচ্চাগুলার প্রতিবন্ধী হওয়ার, বুদ্ধি প্রতিবন্ধী, নানা ধরনের শারীরিক সমস্যা, ডায়াবেটিসের মতো অসুখ, আরো অনেকগুলা অসুখ আমরা আমাদের সংশয়.com একটা লেখাই আছে এটা নিয়ে। হুম, অসংখ্য হুম, হুম, অসুখ ভাই আমি 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 এটাতে জানি ভাই। স্প্রেড করে। এবং তাদের যে আমি নিজে বাচ্চা-কাচ্চাগুলো হবে, সেই বাচ্চা-কাচ্চাগুলো এই যে জেনেটিক যে ডিফেক্ট, সেই ডিফেক্ট গুলা নিয়ে তাদের বাচ্চা-কাচ্চারা বড় হবে এবং এই জিনিসটা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়ায় পড়বে। এই যে জেনেটিক যে প্রবলেম গুলা, সেই প্রবলেম গুলা প্রজন্ম এবং আমেরিকাতে, রাশিয়াতে বেশ কয়েকটা গ্রাম পাওয়া গেছে। সেই গ্রামগুলার ভেতরে দেখা গেছে তাদের ভিতরে এই ইনসেস্ট সম্পর্কটা মানে খুবই প্রবলভাবে ছিল সেই গ্রামগুলাতে এবং তাদের যে পরবর্তী বাচ্চা-কাচ্চাগুলা হইছে, সেই বাচ্চা-কাচ্চাগুলা অনেক ধরনের নানা প্রতিবন্ধকতা। তাদের চেহারা দেখলেই বোঝা যায় যে তারা একেকটা মানে একটা গ্রামের বেশিরভাগ মানুষ প্রতিবন্ধী। এটা কল্পনা করা যায়? এবং এই জিনিসটা দেখা ইনব্রিডিং গেছে ইনব্রিডিং ইনব্রিডিং বেশি হলে এটা হবে। হ্যাঁ, হুম, ইনব্রিডিং যদি হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে এবং এইজন্য আমরা এই জিনিসটাকে নিরুৎসাহিত করি যে এই জিনিসটা করতে গেলে যেই এই প্রবলেম গুলা হয়, এই জিনিসটা দেখায় যে প্রোটেকশন তো ভাই সবসময় কাজ করে না। কারণ যেকোনো প্রোটেকশন এর ভিতরে লেখা থাকে যে এটা 98% সময় কাজ 98% আ মানে গ্যারান্টি দিতে পারে কিন্তু 100% গ্যারান্টি দেয় না সেই জিনিসগুলা। তখন দেখা যায় একটা যদি দুর্ঘটনা ঘটে যায় এবং সেই বাচ্চা যদি জন্ম নিয়ে নেয়, সেই বাচ্চাগুলা প্রতিবন্ধী হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে এবং এই জেনেটিক সমস্যাটা স্প্রেড করবে, পরবর্তী প্রজন্মে স্প্রেড করবে। এই কারণে ইউরোপের দেশগুলাতে রক্ত সম্পর্কীয় যে বিবাহ সেটা নিষিদ্ধ। আপনার কোর্টে গিয়ে একটা স্পেশাল পারমিশন নিতে হবে যে আপনি যে মনে করেন চাচাতো ভাই, এই যে বাংলাদেশে পাকিস্তানে দেখেন না? এই যে পাকিস্তানের যে ক্রিকেটার শহীদ আফ্রিদি, তারপরে এইরকম পাকিস্তানের কিছু ক্রিকেটার আছে তারা চাচাতো বোনরে বিয়ে করতো, খালাতো বোনরে বিয়ে করতো। সারাক্ষণ তারা বেশিরভাগ পাকিস্তানে এটা মারাত্মক রকমের মানে মানে প্রচলিত একটা জিনিস এবং পাকিস্তান থেকে যারা ইংল্যান্ডে মানে চলে যায় তাদের ভিতরেও দেখা গেছে তাদের ভিতরে গবেষণা করে দেখা গেছে যে তাদের মানে আ যে নতুন বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাই সেই যে নতুন বাচ্চাগুলোর ভিতরে প্রচুর সংখ্যক প্রতিবন্ধী বাচ্চা। এখন এত হুম, হুম, প্রতিবন্ধী হুম, বাচ্চা কেন? হুম, তখন পড়েছি তারা আমি, গবেষণা পড়েছি। করে দেখলো যে এই হুম, যে গবেষণা দেখেছি। বাবা-মা হইতেছে চাচাতো ভাই-বোন, হ্যাঁ? বাবা-মা হইতেছে খালাতো ভাই-বোন। এরা বিয়া করে ফেলাইছে, বিয়া করে বাচ্চা পয়দা করে ফেলাইছে। এই যে ইসলামের ভিতরে যে চাচাতো ভাই, মামাতো ভাই, ফার্স্ট ব্লাড কাজিন এদের বিয়ে করার যে ইয়াটা আছে, প্রচলনটা আছে। এটা তো একটা মারাত্মক জিনিস। আমরা তো নাস্তিকরা এইটারও বিরোধিতা করি। আমরা মানে ভাই-বোন তো দূরের কথা ভাই। ফার্স্ট ব্লাড কাজিনের বিয়ে যৌন সম্পর্ক সেইটারও আমরা বিরোধিতা করি যে এটা করা উচিত না। আমরা যেটা বলি সেটা আমরা যে যখন এই এভিডেন্স গুলো আমাদের কাছে থাকে, এই এভিডেন্স গুলা দেখায় আমরা বলি যে এটা করা উচিত না। কিন্তু কোন চাচাতো ভাই, চাচাতো বোন যদি তাদের মানে প্রাপ্তবয়স্ক হয়ে তারা যদি পরস্পরকে বিয়ে করতে চায়, আমরা তো ভাই সেখানে বাধা তো দিতে পারব না। আমাদের তো বাধা দেওয়ার কোন স্কোপ নাই। তাদের জীবন এটা, তারা বুঝবে। তারা তাদের মতো মানে কে কাকে ভালোবাসবে সেটা তো তাদের ব্যাপার। আমরা নৈতিকভাবে এটাকে ডিসকারেজ করি কিন্তু আমরা তো তাদেরকে বাধাও দেই না। হ্যাঁ, তোমরা বিয়ে করতে চাইতেছো করো কিন্তু বাবা আমরা জাস্ট বলি যে তোমরা যে বিয়ে করতে চাইতেছো করো। কিন্তু বাবা বাচ্চা পয়দা করো না। বাচ্চা পয়দা করতে হইলে একটু মানে বুঝা শুনা করো। ডাক্তারের কাছে যাও, গিয়ে একটু চেক করায় নিও যে তোমার বাচ্চা-কাচ্চার কি জেনেটিক প্রবলেম থাকবে সেগুলো একটু যাচাই-টাচাই করে নিও। এই জিনিসগুলো আমরা বারবার তাদেরকে ইনফর্ম করি যেন এই ইনফরমেশন গুলা শুনে তারা এই কাজ থেকে বিরত হয় বা এই কাজ থেকে ফিরে আসে। যেন এই কাজটা না করে। কিন্তু আমরা কখনোই তাদেরকে বাধা দেই না। আমরা কখনোই এরকম আইন তৈরি করতে পারব না যে তারা বিয়ে করতে পারবে না। এটা করতে পারব না। কারণ এটার সপক্ষে আমাদের কাছে কোন যুক্তি নেই। এটা মানুষের অধিকার। কে কাকে বিয়ে করবে, কে কার সাথে যৌন সম্পর্ক করবে, কে কাকে ভালোবাসবে, এটা ব্যক্তির অধিকার। এখানে আমাদের হস্তক্ষেপ করার কোন স্কোপ নাই। আমরা শুধুমাত্র এইটার যে ব্যাড ইফেক্ট গুলা সেগুলা উপস্থাপন করে তাদেরকে ডিসকারেজ করতে পারি। ডিসকারেজ করা ছাড়া আমাদের পক্ষে আর কোন কিছু করা সম্ভব না। একটা মুক্ত সোসাইটিতে, একটা সভ্য পৃথিবীতে আমাদের তাদেরকে বাধা দেওয়ার কোন উপায় আমাদের কাছে নাই। আমরা শুধুমাত্র এই মেডিকেল ইনফরমেশন গুলা দিয়ে এবং আরেকটা জিনিস আছে। এটা হচ্ছে ১ নাম্বার। আচ্ছা উনি চলে গেছেন। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে আ অনেক ফ্যামিলিতে দেখা যায় যে একটা মনে করেন একটা বাবা একটা মেয়েকে একা বড় করছে এবং একা বড় করার ফলে ছোটবেলা থেকে মেয়েটাকে এমনভাবে বড় করছে, কারণ হচ্ছে গিয়ে সেই মেয়েটা তো সেই বাবার কর্তৃত্বের ভিতরে আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে এবং এমনভাবে যদি সেই বাচ্চা মেয়েটাকে সে বড় করে এমন ইনফরমেশন দিয়ে, এমন শিক্ষা-দীক্ষা দিয়ে যাতে এইটাকে বলা হয় কর্তৃত্বের অপব্যবহার। এই যে কর্তৃত্বের অপব্যবহারটা যদি সেখানে চলে আসে, বাবাটা যদি এরকম বদমাইশ হয় যে সে তার মেয়েকে এইভাবে বুঝায় শোনায় এই পথে নিয়ে আসতেছে, তখনও দেখা যায় যে সে তার যে পাওয়ার, বাবা হিসেবে যে সে পরিবারে আ মানে একটু বেশি পাওয়ার হোল্ড করে, সেই পাওয়ারটাকে ব্যবহার করে যদি সে তার নিজের পরিবারের সদস্যদের সাথে এই ধরনের কাজ করতে যায়, এটা অনেক দেশেই দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে একটা বাবা তার মেয়েকে মানে ইসের ভিতরে আটকায় রাখছে। নিচে যে স্টোর রুম থাকে সেই স্টোর রুমে ৩ বছর ধরে আটকায় রাখছে, আটকায় রেখে এগুলো করতেছে। বাংলাদেশেও এই জিনিসগুলো দেখা যায়। যে কোন জায়গায় যেন নিয়ে গেছে বাবা, মানে হোটেলে নিয়ে গেছে তারপরে নিজের মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এখন এই ধরনের ঘটনা যদি ঘটে তখন আমরা বুঝতে পারি যে এই বাবাটা তার যে একটা বাবা হিসেবে যে পরিবারের ভিতরে যে পাওয়ারটা সে হোল্ড করে, সেই পাওয়ারটাকে সে অপব্যবহার করতেছে। অপব্যবহার করে মেয়েটাকে
মানে ভুলভাল বুঝায় বা এটাই স্বাভাবিক এটা বুঝায় এই একটা সুবিধা নিচ্ছে বাবাটা। তখন আমরা এই জিনিসগুলা যদি আমরা দেখাইতে পারি, তখন আমরা এই জিনিসটাকে আটকাতে পারি। আইনগতভাবে আটকাইতে পারি। কারণ এখানে একটা ক্রাইম হচ্ছে। এই জিনিসটা একটা ক্রাইম। আপনি যদি আপনার মানে কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে যদি কাউকে এই কাজে কনভিন্স করেন, আপনার হোল্ড আছে। মনে করেন আপনি একটা মানে মাদ্রাসার হুজুর। মাদ্রাসার হুজুর কিন্তু আপার মানে মানে খুবই হাই পাওয়ার অনেক বেশি পাওয়ার আ মানে থাকে তার কাছে, তাই না? এবং সে সামাজিকভাবেও একটা মানে মাদ্রাসার ছাত্রের কাছে অনেক পূজনীয়, অনেক সম্মানিত ব্যক্তি। এই যে পাওয়ারটা যে সে আছে, তার যে মানে মাদ্রাসার উপরে তার যে শক্তিটা আছে, তার যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা যদি সে ব্যবহার করে কোন ছাত্রকে এইভাবে কনভিন্স করে, ফারাজ ভাই কি অবস্থা কেমন আছেন? আচ্ছা ফারাজ ভাই মনে হয় থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। আমি একটা জাস্ট এই যে কাজিন ম্যারেজ নিয়ে একটা ভিডিও দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা একটা আমরা ছোট ভিডিও। জি। দাঁড়ান আমি একটু শেষ করে নিই। এই যেমন ধরেন এই যে মাদ্রাসার যে হুজুর, বড় হুজুরেরা যে রাতের বেলা বাচ্চাদেরকে রুমে নিয়ে আসে, তারাও এই পাওয়ারটা প্র্যাকটিস করতেছে। এটা একটা ক্রাইম। এটাকে আমরা ক্রাইম হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এটার সপক্ষে আমাদের কাছে এনাফ ইনফরমেশন আছে, আমার এনাফ যুক্তি আছে। কিন্তু এইগুলা বাদ দিয়ে যদি এরকম দেখা যায় যে কোনো ভাই-বোন বা ছেলে-মেয়ে বা যেই হোক, তারা যদি কোনো ক্রাইম করতেছে না, তারা পরস্পর সম্মত এই কাজে। তারা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, আমাদের গণ্ডির ভেতরে নাই। আমাদের যদি বন্ধু-বান্ধব হয় তাইলে আমরা তাদেরকে বলতে পারি যে, "দেখো এটা তো আ এই রকমের বাচ্চা হইলে এরকম হবে, এরকম হবে।" এগুলা আমাদের মানে যদি একদম আশেপাশের মানুষ হয় তখন আমরা তাদেরকে এই ধরনের পরামর্শ বা উপদেশ দিতে পারি। সেখানেও আমরা বাধা দিতে পারি না। কিন্তু যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে তারা, তাদেরকে তো আমরা কিছু মানে শুধুমাত্র পরামর্শ দেয়া ছাড়া বা এই বিষয়ে যে খারাপ যে ইফেক্ট গুলা আছে সেগুলো তুলে ধরা ছাড়া আমাদের কাছে তো আর কোনো স্কোপ নাই তাদেরকে বাধা দেওয়ার। আমাদের কাছে তো কোনো যুক্তি নাই। যদি যুক্তি ছাড়া যদি আমি তাকে গিয়ে বলি, "না তুই এটা করতে পারবি না। ওই তোর ঘরের ভিতরে তোরা কি করতেছস? তোরা কি মা পোলা এগুলা করতেছস নাকি? আমরা কি এখন ঘরে গিয়ে তো আমরা খুঁজবো না যে ওই তোরা কে কারা ঘরের ভিতরে কি করতেছস দেখি তো।" এটা তো এই ধরনের পুলিশিং তো আমরা মানুষের উপর নাগরিকদের উপরে করতে পারি না ভাই, হ্যাঁ? কে কার সাথে কি করতেছে এটা তাদের ব্যক্তিগত বিষয়। যতক্ষণ পর্যন্ত না সেটা ক্রাইম হচ্ছে বা একজনের রাইট ভায়োলেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রেরও তো সেখানে কিছু বলার থাকবে না বা কিছু করার থাকবে না। শুধুমাত্র যদি কারো রাইট ভায়োলেট হয়, যদি অপ্রাপ্তবয়স্ক হয়, যদি ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে হয়, যদি মানে যারা হচ্ছে গিয়ে আ মানে মানে বুদ্ধিবৃত্তিকভাবে একটু অ কম মানে হচ্ছে গিয়ে সেটাকে কি বলে? যেটাকে আমরা আম ভাষায় পাগল বলি আরকি। সেই রকমের মানুষের সাথে যদি এই ধরনের কাজ কেউ করে তখন আমরা এই জিনিসগুলাকে ক্রাইম হিসেবে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু যদি আমরা ক্রাইম হিসেবে আইডেন্টিফাই করতে না পারি, কোন খারাপ জিনিসও দেখাইতে না পারি, কোন যুক্তি দেখাইতে না পারি, তাইলে হুদাহুদি আমাকে আল্লাহ কইছে, আমাকে ভগবানে কইছে এইজন্য এটা খারাপ। এইজন্য তো করে আমরা এখন পাথর ছুঁড়ে মারমু। এইটা তো একটা মানে বর্বর কথা হবে। এটা তো একটা অসভ্য কথা হবে। আমাকে আল্লাহ কইছে এইজন্য তো করে আমরা পাথর ছুঁড়ে মারমু। এটা তো আমরা করতে পারব না ভাই। এটা কিভাবে সম্ভব? যে কোথাকার কোন মানে হেরা পর্বতের গুহার ভিতরে কোন আল্লাহ কি কইছে? এটা নিয়ে আমি এখন পাথর মারামারি করব মানুষরে। এটা তো করা সম্ভব না। আমাদেরকে আপনারা যদি কোন যুক্তি দেখাইতে পারেন তাহলে সেই যুক্তিটা দেখান। যুক্তিটা দেখে আমরা সেই সিদ্ধান্তে যেতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেরকম কোন সলিড যুক্তি প্রমাণ আপনি দেখাইতে না পারতেছেন, জাস্ট সমাজের বেশিরভাগ মানুষ এটা কইতেছে। আমাগো আল্লাহ এটা কইছে। সমাজের কলিমুদ্দিন এটা কইছে। কলিমুদ্দিন সমাজের মাথা। সে যেহেতু এটা কইছে। এইগুলা তো কোন যুক্তি না ভাই। এগুলা হচ্ছে পাবলিক ওপিনিয়ন, পাবলিকের কিছু ওপিনিয়ন। ওপিনিয়ন দিয়ে তো আমরা আইন তৈরি করতে পারি না, তাই না? ফারাজ ভাই বলেন আপনি। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ। একটা ভিডিও দেখাতে ছিলাম, একটু দেখেন ভাই। 76% of Pakistanis in Bradford marry their first cousins. I know. Pakistanis make up 3%. Pakistani men make up 3% of the UK population. Pakistanis do. They're responsible for 33% of child defects at birth. I've seen They are being born programming. retarded. It's cost. দাঁড়ান, দাঁড়ান একটু বেশি বেশি দাঁড়ান একটু বেশি হয়ে গেছে। ফাস্ট হয়ে গেছে। আমি দেখি একটু স্লো করে দেওয়া যায় কিনা। আচ্ছা 76% of Pakistanis in Bradford marry their first cousins. I know. Pakistan. মানে 76% পাকিস্তানি তাদের ফার্স্ট কাজিনের ম্যারেজ নিকাহ করে আর কি। Pakistanis make up 3%. Pakistani men make up 3% of the UK population, or Pakistanis do. They're responsible for 33% of child defects. তারা তারা পাকিস্তানের 6% লোক এবং পাকিস্তানের যত ডিফেক্ট বাচ্চা পয়দা হয় ওটার পিছনে তাদের হাত হচ্ছে 33%। বাহ! বাহ! At birth. I've seen. They are. জি আসি ভাই। 6% লোক মিলা 33% ডিফেক্ট বাচ্চা যত ডিফেক্ট বাচ্চা পয়দা হয় তার মধ্যে হাত হচ্ছে 33% এর আমাদের পিয়ারে পাকিস্তানের। Being born retarded, it's costing us a fortune, it's costing the economy a fortune, it's billions and billions because Mohammed married his cousin.
রিটার্ডেড বাচ্চা পয়দা হইতেছে এবং তাদের বিলিয়ন্স অফ ডলার খরচ হইতেছে তার কাছে কারণ কি? বিয়ে করছে। তো মোহাম্মদ এবং ওমরও তো কাজিন বিয়ে করছে। সবগুলাই সবটাই সব কাজিন বিয়ে করছে। ইসলামের এই সবটির ভিতরে আপনি পাইবেন এরকম। খলিফা-টলিফার ভিতরে সবটাই এরা কাজিন বিয়ে করছে। ভাই, আসলেই তো ভাই মানে আপনি ফারাজ ভাই আপনি তো মানে ইউরোপে একটা প্রতিবন্ধী মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে বেশি অধিকার পায়। একজন সাধারণ নাগরিকের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা একজন মানে প্রতিবন্ধী মানুষ পায়। আমি আ আ আমার যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ভিতরে একজন আছে এরকম। এবং তার জন্য কিন্তু স্পেশাল লিফট বানাইতে হইছে ভাই, হ্যাঁ? না এটা অবশ্যই তার জন্য দরকার। এটা মানে কিছু না। অবশ্যই তাকে আমাদের এই সাপোর্টটা দিতে হবে। এবং সে যখন লিফটে ওঠে সবার তখন লিফট থেকে নাইমা দিতে হবে এবং তাকে লিফটে আগে উঠতে দিতে হবে এবং যেকোনো ট্রেনে, যেকোনো বাসে যদি একজন প্রতিবন্ধী মানুষ এসে দাঁড়ায়, যেকোনো ভাই সভ্য দেশে যেকোনো জায়গায় আরকি। ইভেন যেকোনো বাংলাদেশেও জায়গায় যেখানে সভ্যতা চলে, ফর এক্সাম্পল এয়ারপোর্ট, ওইখানেও আপনাকে একটা ইয়েকে আগে দিতে হবে আরকি। আপনার আগে দিতে একজন হবে। মানে জি। এটা আপনি যদি সামনাসামনি না দেখেন, আমি আগে এটা মানে রিয়ালাইজই করি নাই যে ট্রেনের ড্রাইভার নেমে অনেক দূর হাইটা আইসা, পিছনে আইসা সে একটা জিনিস সেখানে পাতে। তারপরে সেই প্রতিবন্ধী মানুষটাকে উঠায় ওইটার উপরে। সে ট্রেনের ড্রাইভার। সে এটা করে। করার পরে উঠায়, ভিতরে ঢুকায়। তারপরে সে আবার সেই ট্রেন নিয়ে ওইখানে যায়। মানে ট্রেন ড্রাইভার আবার তার যে স্বস্থানে গিয়ে আবার চালানো শুরু করে। এবং সরকারি চাকরিতে তাদের একটা কোটা আছে। এবং বিভিন্ন জায়গাতে তাদের একটা কোটা আছে। রেস্টুরেন্টে তারা বেশি মানে সুবিধা পায়। অনেক সুযোগ সুবিধা তারা পায়। আমি এটা বলতেছি না যে তারা অনেক সুযোগ সুবিধা পায় তারা একেবারে হয়ে গেছে সেটা বলতেছি না। তাদের সুযোগ সুবিধাটা পাওয়া তাদের অধিকার। অবশ্যই আমি এটাকে সাপোর্ট করি যে একজন প্রতিবন্ধী মানুষ এই সুযোগ সুবিধাগুলো পাবে। রাষ্ট্র থেকে, সরকার থেকে ভাতা পাবে, হুইল চেয়ার পাবে। যেই জিনিসগুলো তাদের দরকার প্রত্যেকটা জিনিস রাষ্ট্রের সেটা প্রোভাইড করা উচিত। আমি এটাকে সমর্থন করি। আমি জাস্ট এটা বলতেছি ফারাজ ভাই যে কিন্তু যদি এই টাকাগুলা কিন্তু অন্য মানুষের ট্যাক্সের টাকা থেকে আসে, আমি কিন্তু জি। তারপরেও এটা বলতেছি না ফারাজ ভাই যে তাদেরকে এটা দেওয়া না, উচিত না। আপনি অবশ্যই এগ্রিড দেওয়া আছি ভাই। আপনি কি বলার চেষ্টা করতেছেন? খরচ তো অবশ্যই এটা হচ্ছে উচিত। এবং কেন খরচ হুদাহুদি, করছে এবং ভালো কাজে খরচ হচ্ছে। কিন্তু ভালো পরিমাণ আপনি খরচ হচ্ছে। যখন কিন্তু আগ হুদাহুদি বাড়ায় হ্যাঁ, তোমার ওই আগ বাড়ায় যখন ১৪০০ বছর জি, আগে কোন মরু ডাকাত কি করে গেছে? এইটার জন্য যদি তুমি এখন এই কাজিন ম্যারেজ কইরা এরকম বাচ্চা পয়দা করো, হাজার বাচ্চা পয়দা করো প্রতিবন্ধী, ইচ্ছা কইরা তোমরা জানো যে তোমাদেরকে এই জ্ঞান দেয়া হইছে যে এইগুলা করলে তোরা বা এরকম ডিফেক্টিভ বাচ্চা বাইর হবে। তোরা যাইনা শুইনা এই সমস্ত আকাম করবি আর সরকারের ভাতা নিবি। মানে ওই যে মানে প্রতিবন্ধী ৩-৪ টা বাচ্চা পয়দা করতে পারলে প্রচুর পরিমাণে ভাতা পাওয়া যায় ফারাজ ভাই। এবং ইংল্যান্ডে, জার্মানিতে, ইটালিতে অনেক পরিবার শুধুমাত্র ২ টা প্রতিবন্ধী বাচ্চারে পাললে ২ টা প্রতিবন্ধী বাচ্চা যে পরিমাণে ভাতা পায়, সেটা দিয়ে পুরা পরিবার চলতে পারে ভাই। এত টাকা তারা ভাতা পায়। এখন যদি এটাকে যদি মিসইউজ করে এই হালারপুতেরা যদি মিসইউজ করে জিনিসটাকে, তাহলে কেমন মেজাজটা লাগে বলেন? এইটাতে তো জি। যারা জেনুইন প্রতিবন্ধী তাদের তো রাইট ভায়োলেট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাই, মানে আ ধরেন একটা অ্যালোকেটেড বাজেট, যে বাজেটের বেশি আপনি আগ বাড়ায় করে দিবেন। আগ বাড়ায় হচ্ছে গিয়ে প্রতিবন্ধী বাচ্চা নিয়ে আসবেন। আপনার দয়া মায়া নাই নিজের বাচ্চার প্রতি, নিজের বাচ্চার ফিউচারের প্রতি, নিজের ফিউচারের প্রতি দয়া মায়া নাই। বাট একটা দেশের সরকারের তো সেই ইয়েটা আছে, সেই রেসপন্সিবিলিটি আছে যে একদম তারা যখন জনতার ট্যাক্স উঠাবে, ওই ট্যাক্স দিয়ে জনতার জন্য খরচ করবে। আপনি আগ বাড়ায় তাদের খরচটা যদি বাড়ান, ওই দেশে যে মনে করেন হাত পা ধরে গেলেন, পাকিস্তানিরা যেভাবে যায়, ওই টারজান ভিসা-টিসা যেভাবে যায় এবং ইনক্লুডিং বাংলাদেশিরাও টারজান ভিসা-টিসা যেভাবে যায়, যাওয়ার পরে হাত পা ধরে কাফের আব্বা আমারে থাকতে দাও, তোমার বুকটা ছেড়ে দেই প্লিজ আমার থাকতে দাও। এরকম করে যখন তারা থাকার পরে যখন আগ বাড়ায় এই ধরনের স্পেশাল চাইল্ড বানানোর জন্য এক ধরনের আলাদা টাইপের জিহাদ শুরু করে দেয়, সেখানে তো ভাই অবশ্যই ওই দেশের ক্ষতি তো হচ্ছেই এবং ওই দেশের লোকজন তো এটার বিরুদ্ধে কথা বলবেই যে তোমরা আগ বাড়ায় এরকম 6% তোমার পপুলেশন, 33% হচ্ছে গিয়ে তুমি অটিস্টিক বাচ্চা বানায় রাখছো। এটা করবে না? এটা তারা কথা বলবে না? অবশ্যই বলবে। তার জি, মানে আসিফ কিন্তু ভাই ফারাজ তাহলে ভাই আমরা কিন্তু এটা বলতে চাচ্ছি না যে প্রতিবন্ধী বাচ্চাদের এই জিনিসটা কমায় দেওয়া হোক বা আপনি টাকা ক্লিয়ার পয়সা কম করছেন আসিফ দেওয়া হোক, ভাই। আপনি সেটা আপনি ক্লিয়ার অবশ্যই না। করছেন। কিন্তু জি। ও হুদাহুদি বাচ্চা পয়দা করার দরকার কি ভাই? মানে হুদাই একটা বাচ্চারে এবার চিন্তা করেন যে একটা বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যায়। একটা প্রতিবন্ধী বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চাটারও কি পরিমাণ মানে নির্যাতন তার উপরে এবং বাবা-মারও কি পরিমাণ সাফার করতে হয় এটার জন্য। যদি আমাদের কাছে এরকম ওয়ে থাকে তাহলে তো এই জিনিসটাকে আমাদের কমাইতে হবে। যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে এই জিনিসটা যেন কম হয়। হয়ে যাবে, ঘটনা ঘটে যাবে। কিন্তু এটা তো যখন হয়ে যাবে তখন তো আর কিছু করার থাকবে না। কিন্তু আমাদের তো একটা প্রচেষ্টা থাকতে হবে যে আমাদের যেন এই ধরনের বাচ্চা যেন কম আসে পৃথিবীতে। যত কম আসতে পারে তত আমরা আরো ভালো সোসাইটি তৈরি করতে পারব, তাই না? এক্সাক্টলি আসিফ ভাই। আচ্ছা দেখেন তারপরে। I don't care what Muhammad done in the 7th century because he was a barbarian warlord. So in what he done, no, it's no longer right. It's never been right, and it has to stop in Great Britain. তো এই হচ্ছে ভাই
অবস্থা, বুঝছেন? ওয়ারলর্ড কোন জায়গার কোন ওয়ারলর্ড কি করে গেছে, এইজন্য আসলে সারা দুনিয়ার এখন বসে সাফার করা। হ্যাঁ, বিলিয়ন, বিলিয়ন ডলার খরচ করো। ওই ১৪০০ বছর আগে সুনাহাগা মোহাম্মদ কি করে গেছে? এই সুনাহাগাগিরির জন্য এখন আমাদের এই মানে আবার মানে মুমিন ফারাজ ভাই, মুমিনরা এই জিনিসটা নিয়া যে কি পরিমাণ প্রাউডলি তারা বলে, যে ভাই আপনার বাবা-মাও খালাতো ভাই বাবা আপনার বাবা-মা ভাই-বোন আপনার বাপ্পা আমার কাজিন, বাবা আমার ভাই-বোন। বাপ্পা হাই ফাইভ ব্রো। হাই ফাই। উই আর এই কাজিন তো। প্রোডাকশন, হাই ফাইভ। এই তো ভাই আপনার সাথে অনেক কিছু মিলে গেল। আপনার বাবা-মাও কাজিন, আমার বাবা-মাও না কাজিন। জানেন ভাইয়া মানে এক মুমিন আরেক মুমিনের বলতেছে এগুলা ভাই। এগুলা যখন আমরা শুনি তখন ভাই মানে বমি আসে ভাই। কি রে ভাই? তোদের কি মাথায় কি মানে কোনো ইয়া নাই? আমরাও কিন্তু আছি, হ্যাঁ? আমরাও কিন্তু আছি। হ্যাঁ? আপনার বাবা-মা কাজিন, আমার বাবা-মা, আমরাও কিন্তু আছি। কাজিন প্রোডাকশন গুলা আচ্ছা কাজিন প্রোডাকশন গুলা অনেকদিন দেখি না। মনে হয় মানে নাই নাকি? কাজিন কি জানি? I don't know. হয়তোবা হয়তোবা নিজের কাজিনের পিছনে দৌড়াইছে। Who knows? ইতিহাসের ট্র্যাডিশন পুনরাবৃত্তি ধরে রাখতে করতে হবে। হবে। ঐতিহ্য আমাদের বংশের ঐতিহ্য আমরা ধরে রাখবো। আমরা পাখি ঐতিহ্য আমরা ধরে রাখবো। আ ঠিক আছে। তাদের ভাই বোনেরা আবার হাই ফাইভ করবে। তাদের মানে বাচ্চা-কাচ্চারা আবার হাই ফাইভ করবে একজন আরেকজনের সাথে। ভাই, আ আমার ঈমান বাড়ছে। আমার বাপ-মা কাজিন, এজন্য আমার ঈমান বাড়ছে। কেন আমার ঈমান বাড়ছে ভাই? আমার অটিজম এর সমস্যা আছে। কিন্তু আমার যে ছোট ভাই, তার তো অটিজম এর সমস্যা নেই ভাই। তার মানে বুঝা গেল কাজিন ম্যারেজ করলেই বললেই যে হবে এটা অটিস্টিক তো হবে। না হয় আমার আছে। কিন্তু আমার ভাইয়ের তো নেই। তাহলে তো বলা যাচ্ছে না যে হবেই। তার মানে এবং এতে আবার কি হলো? আমার ঈমান বেড়ে গেল। যে চিন্তা মান বেড়ে গেল। কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আ ভাই। আচ্ছা নতুন দর্শকরা বোধহয় অনেক কিছু বুঝবে না এই কথাগুলো আমরা বললাম। না, ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড রাস্তায় বের হইছেন, হ্যাঁ? বাংলাদেশের রাস্তায়। আপনার ফ্রেন্ড এর উপর দিয়ে সুন্দর মতো একটা টয়োটা উঠে গেল, হ্যাঁ? সে স্পট ডেড। আপনি তো বলেননি। তার মানে আপনার ঈমান বাড়ছে। কিসে ঈমান বাড়ছে? বাংলাদেশের রোড যে সেফ, বাংলাদেশের রোড সেফটি যে মেইনটেইন করা হয়। আপনার হ্যাঁ, বন্ধু মরছে। ঠিক আছে, মরছে। বাট আপনি তো মরেননি। এবং অদক্ষ ড্রাইভারকে কখনোই লাইসেন্স দেওয়া হয় না। এই বিষয়ে আমি নিশ্চিত। কারণ আমার বন্ধু না হয় মরছে, আমি তো মরি নাই। যদি অদক্ষ ড্রাইভারকে আপনি লাইসেন্স দেওয়া আপনি হইতো ঘুরে আপনি তাহলে তো আমিও বিষয়টা একটু ঘুরে চিন্তা করেন। ধরেন আপনার উপর দিয়ে গাড়ি চলে গেছে। আপনি মরে যাইতেছেন। ওই সময় আপনি বলতেছেন, "আমি মরে যাচ্ছি।" আমার বন্ধু তো বেঁচে আছে। ঈমান বেড়ে গেল। আচ্ছা, ভিডিওটা একটু দেখানো দরকার ফারাজ ভাই। মানে কই যে আছে আমি তো ওইটা দাঁড়ান, ইসে আছে ভাই, চুনাহাগাতে আছে। হ্যাঁ, চুনাহাগাতে আছে। দাঁড়ান আমরা একটু এই ভিডিওটা বের করে দেখাই যে মানে একজন আরেকজনকে বলে। দেখেন, ১ম এ আমরা একটু এই যে চুনাহাগা মোমিনদের ভিডিওটা দেখি। আমি একটু ছাড়তেছি দেখেন। আর আরেকটা ব্যাপার হয়েছে কি আমার এই যে স্কিনের প্রবলেম এটা কিন্তু আমার আম্মু আর আব্বু কাজিন ছিল। তো আমাকে আবার অনেকে এটা নিয়ে ব্লেম করে যে ইসলামের বিপক্ষে কথা বলো এই জন্য তোর এই অবস্থা। আমি সাথে সাথে আপনার ছবিটা বের করে দেখা দিই যে এই যে আসিফ ভাই চেহারা এত সুন্দর, উনি তো আমার চেয়ে বড় সমালোচক, ওনার চেহারায় কেন কিছু হয় না। তো এই চুনাহাগা মুমিন সে আইসা নিজেই বলতেছে যে আমার বাবা-মা কাজিন ছিল। এজন্য আমার জেনেটিক সমস্যা আছে। আ এবং পরবর্তীতে তার নাকি এই জিনিসটা নাকি তার ঈমানকে অনেক বাড়ায় দিছে। কারণ তার জেনেটিক সমস্যা আছে এবং তার ভাইয়ের জেনেটিক সমস্যা নাই। এই যুক্তিটা মানে এই ইনফরমেশনটা তার কাছে এতই মনে হইছে যে তার ঈমানটা একদম ধাপ করে বেড়ে গেছে। বেড়ে গিয়ে তার ঈমানটা একদম পোক্ত হয়ে গেছে। যেহেতু তার না হয় জেনেটিক সমস্যা আছে কিন্তু তার ভাইয়ের তো নাই। সুতরাং ইসলাম সত্য মানে তো ইসলাম ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। কি বলবো ভাই? কি বলবো ভাই? জেনেটিক সমস্যা নাকি তার ঈমান বাড়াইছে। তার যে জেনেটিক সমস্যা আসলেই আছে সেটা সে নিশ্চিত এবং এই সমস্যাটা থাকার কারণেই তার ঈমানটা বৃদ্ধি পেয়ে গেছে যে হ্যাঁ, এবং যে ওই জেনেটিক সমস্যা ভাই বাংলাদেশেও তো ওই জেনেটিক সমস্যা দিয়েই তো সে হচ্ছে গিয়ে কোটায় পাইছে। ও পুলিশে কোটায় চাকরি চাকরি পাইছে। করছে না? পুলিশে হাবিলদারের চাকরি করছে। I don't know, আপনি তো মনে হয় বলছিলেন, আমি জানি না। যে বাট আপনি তো বলছিলেন মনে হয় যে কোথা থেকে খবর পেলেন যে কোটায় চান্স পায় সে হচ্ছে গিয়ে পুলিশের চাকরিটাকে নিচ্ছে। মানে আবার মনে হয় জুলাই যোদ্ধাও মনে হয় কোটা না মেধা। আরে কোটা, আরে প্রতিবন্ধী কোটা। কি বলবো থাক। এখন প্রতিবন্ধী এখন তো বেশি কিছু বলাও যায় না। একটু আটকায় যায়। কিন্তু কিন্তু ভাই এটা কি একটা অবস্থা চিন্তা করেন। ঠিক না আছে না, ফারাজ বলেন ভাই। আসিফ ভাই, বলেন এটা না, ঈমান বাড়বে, ঈমান। আমরাও একটা প্রতিবন্ধী কোটা চালু করব যে প্রতিবন্ধী হইলে কম হ্যাঁ পচাবো। ভাই, ওরকম চালু করলে ভাই মুমিনরা তো ভাই সব চাকরি লয়ে নেবে ভাই এটা। সব লাইভে এসে ভয় থাকবে না। আমরা মনে করেন লাইভে কোটা চালু করলাম যে প্রতিবন্ধীদের অগ্রাধিকার। তাহলে কিন্তু দেখা যাবে যে তারা
মানে পুরা হোল মুমিন জাতি চলে আসবে। আমরা প্রতিবন্ধী মহিলা, তাই না? ঠিক আছে। সেটাই ভাই। জি, আসিফ ভাই আমরা তাহলে নেক্সট টপিক যুক্ত করি। আচ্ছা, আমরা ওই যে নিহিলে ওনাকে আবার একটু দেখি। নিহিলে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। সরি ভাই, আমার হাত থেকে কেটে গেছিল আর কি ভিডিওটা। আচ্ছা। আচ্ছা ভাই, আপনি একটু তাহলে আপনি একটু এখন আমাদেরকে আপনি একটু আমাদেরকে আবার ওই প্রশ্নে ফেরত যাই যে আপনি একটু আমাদেরকে একটা যুক্তি দিয়ে বলেন যে এই যদি আমাদের কাছে কোনো যুক্তি না থাকে বা আমাদের কাছে যদি কোনো যুক্তি প্রমাণ না থাকে, তখন আমরা কিভাবে বলতে পারি যে এই জিনিসটা ইমোরাল? এটা একটু যদি বলতেন। ভাই, আমি তো হার মেনে নিয়েছি, আগেই বললাম যে আসলে ওইরকম স্ট্রং যুক্তি নাই, এক্সেপ্ট যেটা বলতে চাচ্ছি বুঝতে পারছেন, যে ওভাবে তো স্ট্রংলি বলা যায় না যে দুইটা মানুষ যদি কনসেন্ট নিয়ে করে তাহলে আসলে বলার জায়গাটা খুব কম। হ্যাঁ, সেটাই যে ২ জন মানুষের যদি প্রাপ্তবয়স্ক হয় স্বেচ্ছায় সজ্ঞানে আ যদি এই ধরনের সম্পর্কের ভিতরে যায়, আমরা তাদেরকে খুব বেশি হইলে একটু পরামর্শ দিতে পারি। এইটার যে বাজে দিকগুলা আছে সেই জিনিসগুলা তুলে ধরতে পারি। কিন্তু তাদেরকে তো আমরা কোনো অবস্থাতেই বাধা দিতে পারি না বা এমন কোনো আইন কানুন বিচারও তৈরি করতে পারি না, যেটা তাদের উপরে তাদেরকে তাদের যে অধিকার, এই অধিকারটাকে ভায়োলেট করবে বা তাদেরকে শাস্তির মুখোমুখি করবে। এরকম কোনো কিছুই তো আমরা করতে পারি না, তাই না? এখন ভাই মানে তাহলে আমরা কি মানে আহ, আহ, বিজ্ঞান, মোরালিটি, কমিউনিটি এগুলাকে কানেক্ট করার কি আসলে, কারণ মানুষের হ্যাপিনেসেরও তো কিছু ব্যাপার আছে, এটারও তো কিছু সাইকোলজিক্যাল, কিছু সাইন্টিফিক বিষয় থাকে এর এর সাথে, কারণ কি ব্যাপার ভাই আপনার কথা তো বোঝা যাচ্ছে না। মানে কথাটা একটু পরিষ্কার করে বলেন যে মানে বিজ্ঞান তো মানুষের মোরালিটি, মোরাল কোনটা ইমোরাল এই জিনিসটা মানে কিছু বলতে পারে না। বিজ্ঞানের তো এটা কাজ না ভাই। তাহলে বিজ্ঞান দিয়ে বিজ্ঞান দিয়ে শুধুমাত্র আমরা সত্য নাকি মিথ্যা, একটা তথ্য সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে পারি। এই বিষয়ে বিজ্ঞান কিভাবে কথা বলবে যে এটা কোনটা মোরাল কোনটা ইমোরাল? উম, আহ, ভাই, একটা রিসার্চ ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির, 3 জেনারেশন ধরে চলতেছে যে হ্যাপিনেসের উপর। আপনি দেখছেন কিনা আমি জানি না, এটা সম্পর্কে জানেন কিনা। ভাই হ্যাপিনেস জিনিসটা তো একটা সাবজেক্টিভ ব্যাপার। আমি যদি হ্যাপি মনে করি নিজেকে তাইলে আমি পৃথিবীর সবচাইতে বড় সুখী মানুষ। আর যদি মানে যত অসুখী থাকুক আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর যদি আমার কাছে মনে হয় আমি আসিফ ভাই আনহ্যাপি। মানে অনেক ইয়ে দিয়ে ধরেন আপনি ওই সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন বের হয়ে আপনি অন্যান্য ভাবে হ্যাপিনেস যাচাই করতে পারেন। ফর এক্সাম্পল আপনার লাইফ সেফটির উপর, আপনার ইনকামের উপর, আপনার লাইফ কোয়ালিটির উপরে, আপনার চিকিৎসার উপরে, আপনার ইনকামের উপরে, এগুলোর উপর বেস করে কিন্তু আপনি আপনার হ্যাপিনেস ইন্ডেক্স, যেমন হ্যাপিনেস ইন্ডেক্সটা যে বানায় এটা তো ভাই যা যা জিজ্ঞেস করে না, বাবা তুমি কি হ্যাপি ফিল করো কিনা, আলহামদুলিল্লাহ বলতেছো কিনা, এটার উপর বেস করে তো আর কি বানায় না। কিন্তু এই হ্যাপিনেস জিনিসটার যে মানে করে এই জিনিসটাই আমি আসলে আ এটাকে আমি একটা কোনো অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন হিসেবেই ধরতে রাজি না ফারাজ ভাই। যে এই হ্যাপিনেস মানুষের এই ধরনের মানুষের ভিতরে অনেক হ্যাপিনেস আছে। এই জিনিসটাকে একটা অথেন্টিক সোর্স অফ ইনফরমেশনই আমি ধরতে চাই না। আমি যেই জিনিসটা কংক্রিট এভিডেন্স চাচ্ছি যে আ বিজ্ঞান কি এই বিষয়ে কোনো মতামত দিতে পারে যে এটা মোরাল নাকি ইমোরাল? আমি এটা জানতে চাচ্ছি আসলে। না, এটা বিজ্ঞান ভাই বিষয়ে আমারও প্রশ্ন সমস্যা, আপনাদের কাছে, বিজ্ঞান আপনাকে আসলে যেটা আমি দিতে পারে, এটা যদি কোনো ক্ষতি থাকে সেটা আপনাকে বলতে পারে, বাট এটা মরাল কি ইমোরাল সেটা ফিলোসফি নির্ধারণ করবে, বিজ্ঞান না। ক্ষতি থাকার পরেও আমি করব কি করব না সেটা তো বিজ্ঞান কিছু কইতে পারে না, তাই না? এক্স্যাক্টলি, শুধু আপনাকে ক্ষতি দেখাতে পারবে, এটা উচিত কি উচিত না এটা আপনার ফিলোসফির উপর দিয়ে যেতে হবে, এটা তো বিজ্ঞান কিছু করতে পারবে না আসলে। মনে করেন আমি বললাম যে, ধর ক্ষতি হইলে হোক্কা। আমি আমি আমার বিড়ি খাইতে ভাল লাগে, আমি বিড়ি খামু। ক্ষতি হইলে হোক্কা। আমি পুছি না। আমি বিড়ি খামুই। অ্যান্ড এইটা তো কেউ মানে যদি কেউ এরকমের বিড়ি খাইতে চায়, তাইলে তো আমরা তো তাকে কিভাবে আটকাবো? আটকানোর বই তো নাই আসলে। আমরা আটকানোর কিছু প্রসিডিউর আমরা ফলো করতে পারি। যেমন সিগারেটের দাম বাড়ায় দিতে পারি, ট্যাক্স বাড়ায় দিতে পারি। যে খাও ঠিক আছে কিন্তু অনেক টাকা ট্যাক্স দিয়ে তোমার খাইতে হইব। ঠিক আছে খাও তাইলে এইভাবে খাও। তখন আমরা এইভাবে মানে যেটাকে আমরা যেটাকে কি আপনি সমর্থন করেন আসিফ ভাই? ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। তবে যদি আমি এজ এ হোল সোসাইটির কথা ভাবি তখন আবার ভাবি যে হ্যাঁ, ঠিকই আছে। আমার ভাই €৫-১০ দিয়া ১ প্যাকেট সিগারেট কিনতে হয়। ওই €৫-১০ বুঝেন আ এটা একের মারছে এবং আ সিগারেট তো ভালোই লাগে কিন্তু তো মানে বহু টাকা চলে যায়। সিগারেটের পেছনে বহু টাকা চলে যায়। তো যেই কথাটা হচ্ছে যে এত টাকা আমার ট্যাক্স দিতে হয়। কিন্তু তারপরে আমি ভাবি যে এটা তো সোসাইটির জন্য ভালো। কিন্তু আমরা অন্য উপায়ে এই জিনিসগুলাকে আ টাইনা ধরে রাখতে পারি। যে এই যে সিগারেটের উপর ট্যাক্স বাড়ায় দিলাম, মদের উপর একটু ট্যাক্স বাড়ায় দিলাম। যে জিনিসগুলা বেশি খাইলে মানুষের জন্য ক্ষতিকর হবে। এই জিনিসগুলো যদি আমরা পাই সেগুলোর উপরে একটু বেশি এমনভাবে মানে টেকনিক্যালি এমনভাবে করলাম জিনিসগুলাকে যেন যারা এই জিনিসগুলা কনজিউম করতেছে তারাও কিছু বুঝলো না, তারাও কিছু টের পাইল না। এবং তাদের উপর একটা প্রেশারও ক্রিয়েট হইল যে তাদের একটু কমাইতে হবে, জিনিসটা একটু কমাইতে হবে। এত টাকা দিচ্ছি আমি প্রতিদিন এত টাকা দিচ্ছি, আমাদের একটু কমায় খাইতে হবে। এইভাবে আমরা জিনিসটাকে ব্যালেন্স করতে পারি। কিন্তু সরাসরি তো আমরা এই জিনিসগুলা
ইয়া করতে পারি না, মানে বাধা দিতে পারি না। কারণ এগুলো তো ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, তাই না? জি ভাই, ভাই আমি যেটা বলতেছিলাম, আপনি কি ভাই হার্ভার্ড ইউনিভার্সিটির ওই 3 জেনারেশন ধরে যে রিসার্চটা চলতেছে হ্যাপিনেস নিয়ে, সেটার সম্পর্কে কি জানেন বা আইডিয়া আছে কি? না, আমি জানি না ভাই। আমি তো ওই Netflix এ একটা ডকুমেন্টারি দেখেছিলাম। আ সেইটা আচ্ছা, যে শুনছেন আসিফ ভাই, বলেন হার্ভার্ড ইউনিভার্সিটির ডকুমেন্টারিতে কি হয়েছে? আপনার পয়েন্টটা বলেন ভাইয়া, যেগুলো তাড়াতাড়ি শেষ করেন। রিসার্চের ফাইন্ডিং ছিল মানুষ হ্যাপি থাকে কমিউনাল লিভিং এ, মানে কমিউনাল লিভিং এ যখন সে তার পরিবারের সাথে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারে, তার কথাগুলো শেয়ার আচ্ছা, করতে ঠিক পারে, আছে। এটা তার ওকে, হ্যাপিনেস এর সাথে অনেক বেশি ওকে, মানে ফাইন। রিলেটেড আছে। হুম, পয়েন্ট কি তো এখানে? সেটাই বলতেছি যে বিজ্ঞান কিন্তু একভাবে কমিউনাল লিভিং কে সাপোর্ট করে আর কি, সেটাই বললাম আর কি। সাপোর্ট ভাই, এখানে সাপোর্ট করা তো কিছু নয়, মানে এইটার যে বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলো আপনাকে দেখাচ্ছে, ফাইন। এটার সাথে ডিসএগ্রি না ভাই, আমি এটার সাথে আমার মনে হয় না তেমন কেউ ডিসএগ্রি করে যে কমিউনাল হারমোনি থাকলে যে লাইফের হ্যাপিনেস বাড়ে, এটার সাথে কেউ তেমন একটা ডিসএগ্রি করবে না। এটা নিয়ে কি আপনার কোনো পয়েন্ট আছে নীল ভাই? না, সেটা এটা কি মানে আমি বলতে চাচ্ছি যে বিজ্ঞানও এক ধরনের মোরালিটি হয়তো বা সাপোর্ট করে, বা যে কমিউনাল লিভিং কিভাবে। ইনফরমেশন দেয় ভাই, বারবার একটা কথা বলতেছি, ইনফরমেশন দেয় আপনার হ্যাঁ, কোন কাজটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, কোন কাজটা নেগেটিভ ইনফরমেশন আছে, এই সম্পর্কে ইনফরমেশন দেয়। এটা তো কেউ দ্বিমত করতেছে না, ইনফরমেশন দেয়, হ্যাঁ। যেমন ফারাজ ভাই মনে করেন বিজ্ঞান আপনাকে এই জিনিসটা বলতে পারে যে আপনি যদি ১০ তলা বিল্ডিং এর ছাদ থেকে নিচে লাফ দেন, তাহলে আপনি কি গতিতে নিচে পড়বেন এবং আপনার পায়ের হাড্ডি বা কি পরিমাণ ভাঙবে, আর্সেনিক যুক্ত পানি খেলে আপনার কি ধরনের অসুবিধা হবে, সেই ইনফরমেশন গুলো আপনাকে কি অবশ্যই ধরনের বিজ্ঞান দিবে। অসুবিধা হবে। পটাশিয়াম খাইলে, সায়ানাইড খাইলে আপনার কি পরিমাণ হবে, ড্যামেজ হবে। আপনি বেশি মদ খাইলে বা বেশি সিগারেট খাইলে বা হেরোইন খাইলে আপনার কি হবে, সেই ইনফরমেশন গুলা দিবে। কিন্তু এবং ভালো খাবার খাইলে কি হবে সেই ইনফরমেশন আপনাকে দিবে। কিন্তু সে তো আপনাকে কোনো মোরাল দিয়ে দিবে না যে তোমাকে এটা করতে হবে, জি, তোমার এটা করা উচিত। এই যে ধরনের কোনো জি, বক্তব্য তো বিজ্ঞানের দেওয়ার কাজ না। এটা জি, তো ওদের এটাই আছি ভাই। নীল ভাই, আপনার কি আর কিছু বলার আছে? না না ভাই, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ ফর অনেক কথা জয়েনিং হলো। ভাই। আমরা তাহলে একটু নেক্সট কারো কাছে যাই, এক জিনিস বারবার পেঁচাইতে ভাই, উইয়ার্ড। জি আসিফ ভাই, নেক্সট। ফারাজ